আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পর্যায়ক্রমে আগের ভিডিওগুলোতে আমরা জীবন পাঠের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বিভিন্ন রাজ্য নিয়ে কথা বলেছিলাম। তোমরা যারা নতুন আজকে আমাদের ভিডিওটি দেখছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ক্লাসটা বুঝতে হলে তোমাকে আগের ভিডিওগুলো তুমি একটু দেখে আসো। তাহলে তুমি ভালোভাবে এই অধ্যায়টা সম্পর্কে একটা বেসিক থেকে একদম বোর্ড কোশ্চেন পর্যন্ত একটা সুন্দর ধারণা নিতে পারবে। তো আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতিতে তোমাকে জানতে গেলে একজন বিজ্ঞানীর নাম তোমাকে জানতে হবে। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস। দেখো, কোন বিজ্ঞানীর নাম আমি বলেছি? ক্যারোলাস লিনিয়াস। কারণ দ্বিপদ নামকরণ পদ্ধতির সূচনা তিনিই ঘটান। তাকে দ্বিপদ নামকরণ পদ্ধতিকে জনক বলা হয়ে থাকে, কারণ তিনি প্রথম দ্বিপদ নামকরণ পদ্ধতিটাকে চালু করেছিলেন। তো দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আসলে কি, বা এটা আসলে কি বোঝায়, আমরা সেই বিষয়টা আগে প্রথমে জেনে নেব। সেটা হচ্ছে, দেখো, যে দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণ পদ্ধতি, আচ্ছা তুমি কথাটার মধ্যে তুমি বুঝতে পারছো না যে দ্বিপদ বলতে দুইটা পদ থাকবে। নামকরণ পদ্ধতি দুইটা পদ থাকবে বলতে বোঝাচ্ছে একটা বৈজ্ঞানিক নাম, অর্থাৎ যেমন মানুষের বৈজ্ঞানিক নাম এবং অন্যান্য যে মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমো স্যাপিয়েন্স, তাই না? আচ্ছা, মানুষের বৈজ্ঞানিক নাম এবং অন্য যেমন ধানের বৈজ্ঞানিক নাম কি অরিজা সেটিভা। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি অরিজা স্যাটিভা। এই বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকবে বা দ্বিপদ নামকরণ পদ্ধতি এই জন্য বলা হয় থাকে। প্রথমটা হচ্ছে কি তার গণের নাম, আর দ্বিতীয়টা হচ্ছে কি প্রজাতি। এই দুটো অংশ, এইটাকেই মূলত দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা হয়ে থাকে। যে একটা বৈজ্ঞানিক নাম বা কোনো একটা জীবের বা প্রাণীর বা উদ্ভিদের বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকবে। প্রথমটা হচ্ছে তার গণের নাম এবং দ্বিতীয় হচ্ছে প্রজাতির নাম। এটাকে বলা হয় যে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এই দ্বিপদ নামকরণ পদ্ধতির কিছু নিয়মাবলী রয়েছে। এই নিয়মাবলীগুলো আমরা আজকে পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ। তো আরেকটা কথা যে বলেছিলাম যে ক্যারোলাস লিনিয়াস তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থটার হচ্ছে তোমার স্পেসিস প্ল্যান্টাম। তার বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থ নাম হচ্ছে কি স্পেসিস প্ল্যান্টাম এবং সালটা তোমাদেরকে মনে রাখতে হবে 1753 সালে। এই স্পেসিস প্ল্যান্টাম নামক গ্রন্থে তিনি প্রথম এই দ্বিপদ নামকরণ পদ্ধতিটা চালু করেছিলেন। সেটা কত সালে? 1753 সালে। এবং তোমাদেরকে এর পাশাপাশি আরো দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে ICBM এবং ICZN। ICBN এবং ICZN এর পুরো যদি আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বলি তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। আর এটা যখন আমি একটা ভেঙে দিচ্ছি, যেমন দেখো ইন্টারন্যাশনাল কোড অফ ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে ICZN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার এবং ICBN এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল। তো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার আর ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার।
তো এই দুইটা কথার অর্থ কী দাঁড়াচ্ছে? এই দুইটা কথার অর্থ আছে, আমরা আসলে ভেঙে ভেঙে অর্থ করি। আমরা যদি ভেঙে ভেঙে অর্থ করি তাহলে ইন্টারন্যাশনাল কথার অর্থ হচ্ছে কি আন্তর্জাতিক। তোমরা সকলে জানো আন্তর্জাতিক। কোড কথার অর্থ হচ্ছে কি আইন। আইন অফ জুওলজিক্যাল কথার অর্থ হচ্ছে কি প্রাণীবিদ্যা বা প্রাণীবিজ্ঞান, তাই না? আচ্ছা, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার এর কথার অর্থ হচ্ছে এরকম যে আন্তর্জাতিক আইন প্রাণীবিজ্ঞান, মানে এই ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার এটা মূলত এক ধরনের যে তোমার হচ্ছে বিভিন্ন এক ধরনের কি বোঝাতে চাচ্ছে যে প্রাণীবিজ্ঞান সম্পর্কিত আইন এখানে লিখিত অবস্থা থাকে, একটা কোড। প্রাণীবিজ্ঞান সম্পর্কিত আইন আন্তর্জাতিকভাবে লিপিবদ্ধ অবস্থা থাকে এই ICJN এর মধ্যে, এবং ICBN এর কিছু কিছু এটা একটা মূলত একটা ল। আমরা যদি তোমাদেরকে বলি যে যেমন দেখো এই কথাটা বোঝার জন্য একটা দেশ চালাতে গেলে কি লাগে? সংবিধান লাগে না? হ্যাঁ, আমাদের একটা দেশ চালাতে কি লাগে? সংবিধানের প্রয়োজন। আচ্ছা, সংবিধানের মধ্যে কি কি লেখা থাকে? বিভিন্ন আইন থাকে, কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে সরকার তার মন্ত্রী পরিষদ গঠন করবে, কিভাবে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসক বিভাগ, এভাবে প্রত্যেকটা বিভাগকে নিজস্ব মতানুসারে কাজ করবে, এবং কিভাবে একজন প্রধানমন্ত্রী দেশের কোন কোন সেক্টরগুলোতে হস্তক্ষেপ করতে পারবে, এবং একজন ব্যক্তির একজন অপরাধীর ন্যূনতম শাস্তি কতটুকু হবে, এই সবগুলো ল কোথায় লেখা আছে? সংবিধানের মধ্যে লেখা আছে না? হ্যাঁ, অবশ্যই লেখা আছে। দেখো, যদি তুমি জুওলজি বা প্রাণীবিদ্যার ক্ষেত্রে খেয়াল করো যে প্রাণীবিদ্যার ক্ষেত্রে লগুলো কোথায় লেখা আছে? প্রাণীবিদ্যার সংবিধান হচ্ছে ICJN। এবং যদি উদ্ভিদবিদ্যার কথা খেয়াল করো, এই বোটানিক্যাল কথার অর্থ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। এই উদ্ভিদ বিজ্ঞানের ল হচ্ছে কোথায়? উদ্ভিদবিজ্ঞানের ল হচ্ছে তোমার ICBN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। অর্থ হচ্ছে যে এই উদ্ভিদ বিজ্ঞানের সংবিধান হচ্ছে এটা। আমি যদি একদম সহজ কথায় ভেঙে বলি তাহলে দাঁড়াচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞানের সংবিধান হচ্ছে ICBN, এবং তোমার যে প্রাণীবিজ্ঞানের সংবিধান হচ্ছে ICJN। আমি আশা করি তোমরা পুরো বিষয়টা কি বুঝতে পেরেছ। অর্থাৎ এখানের মধ্যে প্রাণীবিজ্ঞানের যতগুলো ল রয়েছে বা যতগুলো আইন রয়েছে সবগুলো কি লিখিত অবস্থায় থাকে, এবং এই ICBN এর মধ্যে উদ্ভিদবিজ্ঞানের যতগুলো ল রয়েছে যতগুলো আইন রয়েছে সবগুলো আইন কি লিখিত অবস্থায় থাকে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই অনুসারে সারা বিশ্বের প্রত্যেকটা বিজ্ঞানী কি হয়? বিবেচিত হয়। যখন কোনো বিজ্ঞানী নতুন কোনো প্রাণীর নামকরণ করে বা নতুন কোনো পদ্ধতি চালু করে তখন সেটা কি হতে হবে? ICJN এবং ICBN কর্তৃক স্বীকৃত হতে হবে। আচ্ছা, আমি আশা করি তোমরা এই পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো দেখো, এবার আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতির নিয়মাবলী নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি তোমাদেরকে দ্বিপদ নামকরণ পদ্ধতিটা বুঝিয়ে বলেছি। দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রথম যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক নামটাকে অবশ্যই ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। কেন? আমি যদি তোমাদেরকে এই বিষয়টা একটু ভেঙে বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্যারোলাস লিনিয়াস এটা কি প্রথম করেছিলেন, যে ক্যারোলাস লিনিয়াস তিনি এই পদ্ধতিটা চালু করেছিলেন, তাই না? এবং আমরা যেই বিষয়গুলো পড়বো তোমার হচ্ছে যে আমরা যে নিয়মাবলীগুলো পড়বো সেটা কিন্তু প্রথম কে দিয়েছিলেন? ক্যারোলাস লিনিয়াস দিয়েছিলেন। ক্যারোলাস লিনিয়াস প্রথম এই নিয়মাবলীগুলো দিয়েছিলেন, এবং তিনি নিয়মাবলীগুলো দেওয়ার কারণে এগুলোই তখন থেকেই চলে আসছে বা এগুলো তখন থেকে ফিক্সড হয়ে আসছে। তো দেখো, তিনি বলেছিলেন যে বৈজ্ঞানিক নামটা প্রথমে কী হতে হবে? ল্যাটিন ভাষা কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। ল্যাটিন ভাষার মতোই কেন? আচ্ছা, পৃথিবীতে অনেক তো ভাষা রয়েছে, তার মধ্যে আমরা ল্যাটিন ভাষাকে কেন বিবেচনা করব? তুমি যদি ক্যারোলাস লিনিয়াসের সময়কালে তুমি যদি খেয়াল করো, সময়কালটা দাঁড়াচ্ছে যে 1753, তাই না? তিনি যে বইটা রচনা করেছেন স্পেসিস প্ল্যান্টাম। তো 1753 সালে সেই সময়টাতে কিন্তু ল্যাটিন ভাষা খুবই প্রচলিত অবস্থায় ছিল। বর্তমান যেহেতু ইংরেজি ভাষা সব থেকে বেশি প্রচলিত অবস্থায় রয়েছে না? আচ্ছা, তখন কিন্তু ল্যাটিন ভাষাটা কী ছিল জানো? সব থেকে বেশি প্রচলন ছিল, এবং মানুষ কি ল্যাটিন ভাষা সব থেকে বেশি কথা বলতে পারবে। ল্যাটিন ভাষা সব থেকে বেশি বিভিন্ন
অফিসের কাজে, বিভিন্ন তোমার সংস্থার কাজে বা বিভিন্ন ধরনের যে অফিস আদালতের কাজগুলো রয়েছে বা কর্মসংস্থানগুলো রয়েছে, সেখানে কোন ভাষা সবথেকে বেশি শোভাবত? সেটা হচ্ছে কি ল্যাটিন ভাষা সবথেকে বেশি শোভাবত। তখনকার যুগে আমরা যেমন বর্তমানে ইংলিশকে একটা মাত্র ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরেছি, তখনকার যুগে তারা কি ল্যাটিন শব্দটাকে সবথেকে বেশি কি গুরুত্ব দিত। যার কারণে তিনি বলেছিলেন যে বৈজ্ঞানিক নামটা কী হতে হবে? ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। আমি আশা করি তোমরা ল্যাটিন ভাষায় কেন হয়েছে বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে বলছে যে বৈজ্ঞানিক নামের দুইটি অংশ থাকবে, প্রথমটা হচ্ছে গণ এবং দ্বিতীয়টা হচ্ছে কি প্রজাতি। আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে প্রথমটা হচ্ছে গণ এবং দ্বিতীয়টা হচ্ছে কি প্রজাতি। যেমন অরিজা স্যাটিভা, কাটলা কাটলা, অরিজা স্যাটিভা এবং কাটলা কাটলা। বৈজ্ঞানিক নামের দুইটি অংশ থাকবে, প্রথমটা আমি কি বলেছিলাম? প্রথমটা হচ্ছে তোমার কি গণ এবং দ্বিতীয়টা হচ্ছে কি প্রজাতি। আমি তোমাদেরকে আগেও এই বিষয়টা বুঝিয়ে বলেছিলাম যে প্রথমটা কি হবে? গণ হবে এবং দ্বিতীয়টা কি হবে? প্রজাতি হবে। এবং বৈজ্ঞানিক নামের গণ এবং প্রজাতি যদি সমান হয়, একটা বিষয় তোমরা মাথায় রাখবা, যেমন তুমি যখন অরিজা এবং স্যাটিভা, গণ এবং প্রজাতি, কিন্তু এটা কি আলাদা আলাদা, অরিজা স্যাটিভা আলাদা আলাদা। তুমি যদি রুই মাছের বৈজ্ঞানিক নাম যেমন দেখো, যেমন হচ্ছে কি কাটলা কাটলা, কাটলা কাটলা, এই কথার অর্থ দাঁড়াচ্ছে যে আর দুইটা দেখো হচ্ছে গণ এবং প্রজাতি, দুইটা নামে কি সমান, তাই না? দুইটা নামে যেহেতু সমান, সেজন্য এটাকে কি বলা হয় থাকে জানো? হোমোনিম। যদি বৈজ্ঞানিক নামের দুইটা অংশ যদি সমান হয়, গণ এবং প্রজাতি, দুইটা নামে যদি সমান হয়, তখন আমরা সেটাকে কি বলবো? হোমোনিম। বুঝতে পারছো? আর যদি তোমার দুইটা নাম পৃথক পৃথক হয়, তখন সেটা কি আলাদা বিষয় দাঁড়াবে। আমি আশা করি তোমরা এই হোমোনিম বিষয়টা বুঝতে পেরেছো। তো আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে বৈজ্ঞানিক নামে কি দুইটা অংশ থাকবে, প্রথমটা হচ্ছে কি গণ এবং দ্বিতীয়টা হচ্ছে কি প্রজাতি। তো এটাই বলছে যে বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকবে? দুইটি অংশ থাকবে, প্রথমটা হচ্ছে কি গণ এবং দ্বিতীয়টা হচ্ছে কি প্রজাতি। আচ্ছা, এরপরে যে 3 নম্বর কথাটা বলছে সেটা হচ্ছে প্রতিটি বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে। প্রতিটি বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? দেখো, আচ্ছা, আমরা যে অরিজা স্যাটিভা লিখেছি, এটা কিসের বৈজ্ঞানিক নাম বলো তো? ধান। আমরা যে কাতলা কাতলা লিখেছি, এটা কিসের বৈজ্ঞানিক নাম বলো তো? কাতলা কাতলা। এটা হচ্ছে কি রুই মাছের বৈজ্ঞানিক নাম। কি মাছ? রুই মাছের বৈজ্ঞানিক নাম। এবং দেখো আরেকটা বৈজ্ঞানিক নাম রয়েছে, লিখেছি আমি প্যান্থারা লিও। আচ্ছা, প্যান্থারা লিও কিসের বৈজ্ঞানিক নাম বলো তো? প্যান্থারা লিও এটা হচ্ছে তোমার কি সিংহের বৈজ্ঞানিক নাম, তাই না? আচ্ছা, কিসের বৈজ্ঞানিক নাম? সিংহ। এটা কিসের বৈজ্ঞানিক? এটা হচ্ছে তোমাকে সিংহের বৈজ্ঞানিক নাম। আচ্ছা দেখো তো, রুই মাছের বৈজ্ঞানিক নামের সঙ্গে কি ধানের বৈজ্ঞানিক নামের কোনো মিল আছে? না, মিল নেই। কারণ ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিজা স্যাটিভা এবং রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাটলা কাটলা। আবার রুই মাছের বৈজ্ঞানিক নামের সঙ্গে কি সিংহের বৈজ্ঞানিক নামের কোনো মিল আছে? যেমন সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি প্যান্থারা লিও এবং রুই মাছের বৈজ্ঞানিক নাম কি কাটলা কাটলা। তার মানে প্রত্যেকটা প্রাণীর বৈজ্ঞানিক নাম কি আলাদা আলাদা, কারোটার সঙ্গে কারো কি মিল নেই। এই জন্য বলছে যে প্রতিটি বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে। বিষয়টা এখন বুঝতে পেরেছো? যে যেমন ধানের বৈজ্ঞানিক নাম অরিজা স্যাটিভা, রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমার কি কাটলা কাটলা এবং তোমার সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি প্যান্থারা লিও। প্রতিটি বৈজ্ঞানিক নাম কি আলাদা আলাদা না? কোনটার সাথে কোনটা মিল আছে? না, মিল নেই। এটাই বলছে যে প্রতিটি বৈজ্ঞানিক নাম কি হতে হবে? অনন্য হতে হবে বা আলাদা আলাদা হতে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন ধানের বৈজ্ঞানিক নাম, রুই মাছের বৈজ্ঞানিক নাম, সিংহের বৈজ্ঞানিক নাম। তারপরে কি বলছে দেখো, প্রথম অংশের প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো ছোট হবে। প্রথম অংশের প্রথম অক্ষরটা বড় হবে বলতে ভাইয়া কি বোঝাচ্ছে? আচ্ছা দেখো তো, আমরা এখানে কি বৈজ্ঞানিক নাম লিখেছি? অরিজা স্যাটিভা না? হ্যাঁ, আমরা কি লিখেছিলাম? অরিজা স্যাটিভা। দেখো তো
তো অরিজিসিডিফাতে আমরা যে কাজটা করেছিলাম সেটাকে ও কি লিখেছিলাম, বড় হিসেবে লিখেছিলাম। আবার ক্যাটলা দেখো আমরা সিটাকে কি প্রথম অংশ, দেখো কি বলছে যে বৈজ্ঞানিক প্রথম অংশের প্রথম অক্ষর, প্রথম অংশ কি, এটা প্রথম অংশ না দ্বিতীয় অংশ, প্রথম অংশ কি অরিজা, কাটলা, প্যান্থারা, তাই না? আচ্ছা দেখো, তো দেখো তো আমরা কি বলছি, প্রথম অংশের প্রথম অক্ষর, প্রথম অংশের এইখানে প্রথম অংশের প্রথম অক্ষরটা কি দাঁড়াচ্ছে, ও দাঁড়াচ্ছে না? এইখানে প্রথম অংশের প্রথম অক্ষরটা কি দাঁড়াচ্ছে, সি দাঁড়াচ্ছে। এখানে প্রথম অংশের প্রথম অক্ষরটা কি দাঁড়াচ্ছে, পি দাঁড়াচ্ছে। তোমাকে মনে রাখতে হবে যে প্রথম অংশের প্রথম অক্ষরটা আমরা কি লিখবো, ক্যাপিটাল। এবং বাকি যে অরিজা এবং সেটিভা বাকি যেগুলো অক্ষর থাকবে সেগুলো সবগুলি কি লিখবো, স্মল লেটারে লিখবো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথম অংশের প্রথম অক্ষরটা কি লিখবো, ক্যাপিটাল, পরের অংশকে কি লিখবো, সবগুলোকে স্মল লেটারে লিখবো। আমি আশা করি তোমরা এই বিষয়টাও বুঝতে পেরেছো। তারপরে দেখো আরেকটা বিষয়, মুদ্রণের সময় ইটালিক অক্ষরে লিখতে হবে। মুদ্রণের সময় বলতে হচ্ছে তোমার যখন আমরা কি ছাপাবো, বিষয় দেখেন, ছাপাবো বলতে কোথাও পেপারের মধ্যে যেটাকে আমরা কি বলি যে প্রিন্ট আউট করা, যখন আমরা প্রিন্ট আউট করব তখন সেটাকে কোন ইয়েতে লিখতে হবে, ইটালিক অক্ষরে লিখতে হবে। এটাও কেন আমি তোমাদেরকে সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে বলছি, কারণ ক্যারোলাস লিনিয়াস যখন ছিলেন তখন তার সময়কালে সে সময় কি ল্যাটিন ভাষার থেকে বেশি প্রচলন ছিল এবং মুদ্রণের ক্ষেত্রে ইটালিক অক্ষরটা সব থেকে কি বেশি ছিল, প্রচলন ছিল। তোমরা যদি ইটালিক অক্ষরটা একটু খেয়াল করো তোমরা দেখবা যে ইটালিক অক্ষরগুলো একটু বাঁকানো হয়। কিরকম বাঁকানো, আমি যদি তোমাদেরকে বলি, আমরা ইংরেজিতে সাধারণত এফ কিভাবে লিখি, এভাবে লিখি না, ডিরেক্ট এফ। আচ্ছা, স্মল হাতের এফ কিভাবে লিখবো আমরা, এইভাবে লিখি না আমরা, ডিরেক্ট সোজা। হ্যাঁ অবশ্যই, কিন্তু ইটালিক এফ গুলো কিভাবে হয় জানো, ইটালিক এফ গুলো হয় একটু বাঁকানো, এই যে এইরকম কিছুটা একটু বাঁকানো হয়, এইরকম কিছুটা একটু বাঁকানো হয়ে থাকে এবং এই দিকে একটু হেলানো থাকে। এই জন্য বলছে, এবং হেলানো থাকার কারণে যখন পুরো নামটা লিখবা তখন পুরো নামটা কি হয়, একটা সৌন্দর্য ফুটে ওঠে বা সুন্দর দেখায়। এই জন্যই বলছে যে তোমার হচ্ছে মুদ্রণের সময় অবশ্যই কি ইটালিক অক্ষর লিখতে হবে, কারণ ইটালিক অক্ষর লেখার কারণ হচ্ছে কি যাতে কি সুন্দর দেখায়। এবং ক্যারোলাস লিনিয়াসের সময়টাতে ইটালিক অক্ষরটা প্রচলনে কি ছিল, বেশি ছিল, যার কারণে তিনি বলেছিলেন যে মুদ্রণের সময় অবশ্যই ইটালিক অক্ষর লিখতে হবে। আচ্ছা, তোমরা যখন কিবোর্ড টাইপ করো, তাই না? আচ্ছা, আমরা তো অনেকে অ্যান্ড্রয়েড ইউজ করি। তোমরা যখন অ্যান্ড্রয়েড ইউজ করো তখন অ্যান্ড্রয়েডের কিবোর্ডে টাইপ করার সময় তোমরা দেখবা যে যখন ইটালিক অক্ষরে লিখবা লেখাটা একটু সুন্দর বেশি হচ্ছে এবং লেখাটা একটু বাঁকানো হচ্ছে এবং কি এটা হচ্ছে একটু সুন্দর হচ্ছে। এই জন্য বলছে যে মুদ্রণের সময় কি ইটালিক অক্ষর লিখতে হবে, যদি কি হয় লেখাটা সুন্দর হয় এবং লেখাটা ফুটে ওঠে। তারপরে টপিক ইয়াতে কি বলছে যে গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। দেখো আমরা যখন ইটালিক অক্ষরে ছাপাবো, আচ্ছা লেখার ক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা সাধারণ অবস্থায় ইংরেজিতে লিখবো বা ইটালিক অক্ষর লিখবো তখন সে কি করতে হবে যে গণ এবং প্রজাতি, তোমরা দেখো আমি কিন্তু প্রত্যেকটার নিচে আলাদা আলাদা দাগ দিয়েছি। বিজ্ঞানী এটাই বলছেন যে গণ ও প্রজাতির নিচে আলাদা আলাদা কি করতে হবে, দাগ দিতে হবে। যেমন আমি অরিজার ক্ষেত্রে একটা দাগ দিয়েছি, সেটিভার ক্ষেত্রে একটা দাগ দিয়েছি, প্যান্থারের ক্ষেত্রে একটা দাগ দিয়েছি এবং কি লিওর ক্ষেত্রে একটা দাগ দিয়েছি। এই জন্য প্রত্যেকটা অংশের নিচে কি আলাদা আলাদা কি করতে হবে, দাগ টানতে হবে। আমি আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবং অগ্রাধিকার আইন প্রথম বিজ্ঞানীর অনুসারে, যেমন আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি কিরকম দাঁড়াচ্ছে। দেখো অগ্রাধিকার আইন, মনে করো যে অরিজা সেটিভা, ধান এর বৈজ্ঞানিক নাম, এটা প্রথম কে আবিষ্কার করেছিলেন, ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছিলেন না? হ্যাঁ, তো দেখো যখন প্রথম কি ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছিলেন, আচ্ছা সেই সময় যদি অন্য কোনো একজন বিজ্ঞানী এই নামটা আবিষ্কার করতো, অন্য কোনো একজন বিজ্ঞানী তার নাম মনে করো যে তখন তো কে ছিল, এরকম বিজ্ঞানী মনে করো ক্যারোলাস লিনিয়াস, মনে করো সাধারণত অ্যারিস্টটল, বা নিউটন। আচ্ছা, সেই সময় যদি ধান এর বৈজ্ঞানিক নাম মনে করো যে অ্যারিস্টটল বা নিউটন, এই দুজনের কোনো একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন ধানের বৈজ্ঞানিক নাম এবং একই সময় ক্যারোলাস লিনিয়াস ধানের বৈজ্ঞানিক নাম আবিষ্কার করলেন। তো দেখো এখন দাঁড়াচ্ছে কি যে অগ্রাধিকার আইন অনুসারে তাহলে কে প্রথমে এই মানে কে এই নামের জনক হবে বা কে এই ধানের আবিষ্কার যে করলে আবিষ্কারের জনক হবে কে?
আবিষ্কারের জনক কি হবে? যে বিজ্ঞানী প্রথমে এটা আবিষ্কার করেছিলেন। প্রথমে বলতে মনে করো যে ক্যারোলাস লিনিয়াস এটা আবিষ্কার করেছিলেন 1753 সালে, এবং অ্যারিস্টটল এবং নিউটন এই দুজন বা যে কোনো একজন এটা মনে করো যে আবিষ্কার করেছিল যে 1760 সালে। আচ্ছা, তাহলে এখন দাঁড়াচ্ছে কে প্রথম আবিষ্কার করেছিল? প্রথম আবিষ্কার করেছিল কি? ক্যারোলাস লিনিয়াস। তাহলে এটাই বলছে যে অগ্রাধিকার আইন অনুসারে যে বিজ্ঞানী প্রথম আবিষ্কৃত করবে তার কি সেই প্রথম কি অগ্রাধিকার পাবে। এজন্য বলছে যে যেমন ক্যারোলাস লিনিয়াস প্রথম আবিষ্কার করেছিলেন, যার কারণে তিনি যে নামটা দেবেন সে নামে কি হচ্ছে অগ্রাধিকার পাবে। যেমন অরিজিনাস সেটিভা তিনি দিয়েছেন, এবং অ্যারিস্টটলকে যদি একই নামে দেয় অথবা ধানের অন্য কোনো নাম দেয় তাও সেটা গ্রহণযোগ্য কি হবে না, কারণ সেই নামটা বা অন্য কোনো নাম, যেমন ধান, এই ধানে মনে করছে যে অরিজিনাস সেটিভা দিয়েছে, এই যদি অরিজিনাস সেটিভা না দিয়ে অন্য কোনো নামও এই দুজন বিজ্ঞানী একজন দিত তাও তোমার কি হতো না, এটা গণ্য হতো না। কারণ প্রথমে একজন বিজ্ঞানী সেটা কি করেছেন, নামকরণ করেছেন। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী যে আবিষ্কার করবে বা যেটা নাম দিবে সেই নামটি কি থাকবে, ফিক্স থাকবে, এটাকে কেউ বদলাতে পারবে না। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং সর্বশেষ যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে বৈজ্ঞানিক নাম ও সাল। সে বিজ্ঞানীর নাম ও সাল শেষে দিতে হবে। বৈজ্ঞানিক নাম এবং সাল শেষে দিতে হবে। কথা বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো, মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স না? আচ্ছা দেখো তো, আচ্ছা ENS হবে এখানে তোমার। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি? হোমো সেপিয়েন্স। আচ্ছা, এই হোমো সেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম। তুমি যদি বৈজ্ঞানিক নামটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে দেখবা যে তারপরে কি রয়েছে জানো, একটা এল রয়েছে এবং সালও দেওয়া রয়েছে 1758। আচ্ছা, এখানে এই বিষয়টা বলছে যে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স, সঙ্গে একটা এল রয়েছে এবং সাল রয়েছে কি 1758। 1758 এরা এটাই বোঝাচ্ছে, এই এল ফর কি জানো, লিনিয়াস, এবং সালটা দেওয়া হচ্ছে 1758। এটা আবিষ্কার সাল, এটা কি সাল, আবিষ্কারের সাল। আচ্ছা দেখো, তোকে বলছে যে হোমো সেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম এবং এল 1758, এল ফর লিনিয়াস এবং 1758। এটাই বলছে যে বৈজ্ঞানিক নামের শেষে যে বিজ্ঞানী সেই বৈজ্ঞানিক নামটা দিয়েছে তার নামে কি প্রথম অক্ষরটা লিখতে হবে এবং তার সঙ্গে কি লিখতে হবে, সালটাও লিখতে হবে। প্রথম অক্ষরটা কি সংক্ষিপ্ত আকার, যেমন লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, কি সংক্ষিপ্ত আকারে এল লিখেছে এবং কি সালটা দিয়েছে 1758। তাই বলছে যে বৈজ্ঞানিক নাম এবং সাল শেষে দিতে হবে, অর্থাৎ যে বিজ্ঞানীটার নাম আবিষ্কার করেছে তার নামটা এবং সে কত সালে আবিষ্কার করেছে সেটা কি থাকবে, শেষে থাকবে, এবং তার নামের কি থাকবে, সংক্ষিপ্ত অক্ষর থাকবে। দেখো এখানে কিন্তু শুধু এল রয়েছে, এখানে কিন্তু ক্যারোলাস লিনিয়াস নেই, শুধু এল ফর কি, লিনিয়াস, এবং সালটা হচ্ছে কি 1758 সাল। আমি আশা করি তোমরা এই বৈজ্ঞানিক নাম এবং আবিষ্কার সালটা বুঝতে পেরেছ। তাহলে মোট টোটাল যে বিষয়টা তারা আছে, তুমি যদি একটা বৈজ্ঞানিক নাম করতে চাও তোমাকে এই বিষয়গুলো, এই 8টি যে পয়েন্ট রয়েছে এই 8টি পয়েন্ট কি করতে হবে, মাস্ট বি ফলো করতে হবে। আশা করি তোমরা দ্বিপদ নামকরণ পদ্ধতির যে 8টা পয়েন্ট নিয়ে আমি কথা বলেছিলাম আমি আরও একবার তোমাদেরকে সারসংক্ষেপ করে দিচ্ছি। যেমন আমি প্রথমে কি বলেছিলাম, ল্যাটিন ভাষা লিখতে হবে। কেন বলেছিলাম? কারণ ল্যাটিন ভাষাটা খুব সে সময় প্রচলিত অবস্থায় ছিল। দুটি অংশ থাকবে, গণ এবং প্রজাতি। আমি বলেছিলাম প্রথমটা গণ, যেটা কি প্রজাতি। দ্বিতীয়টা কি বলেছিলাম, যে বৈজ্ঞানিক নামে অরণ্য হতে হবে, মানে প্রত্যেকটা নাম কি হতে হবে, আলাদা আলাদা। ধানের ক্ষেত্রে অরেঞ্জ সেটিভা, রুই মাছের কাতলা, এই ধানের সঙ্গে কিন্তু রুই মাছের বৈজ্ঞানিক নামে কোনো কি নেই, মিল নেই, দুটো আলাদা আলাদা নাম, এটাই বলছে। মুদ্রণের সময় ইটালিক অক্ষর লিখতে হবে। কেন? কারণ ইটালিক অক্ষর সবসময় কি ছিল, যে একটু সুন্দর হয় এবং একটু বাঁকানো হয়, এবং সে সময় ইটালিক অক্ষরটা কি ছিল, খুব প্রচলিত অবস্থা ছিল। বর্তমানে যদি ইংরেজি সব থেকে বেশি প্রচলিত।
এবং কি বলছে গণ এবং প্রজাতির নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে, আলাদা আলাদা দাগ দিয়েছি। তারপরে কি বলছে যে অগ্রাধিকার আইন প্রথম বিজ্ঞানীর, অর্থাৎ যে বিজ্ঞানী আমি তোমাদেরকে প্রথমে বুঝিয়ে বলেছি যে জীববিজ্ঞানী প্রথমে আবিষ্কার করবে বা জীববিজ্ঞানী প্রথমে আবিষ্কার করার পর যে নামটা দিবে সেটাই ফিক্স। পরবর্তীতে অন্য কোনো বিজ্ঞানী আবিষ্কার করার পর নাম যদি অন্য কোনো নাম দেয় একই জিনিসের, তাহলে সেটা কি হবে না, গ্রহণযোগ্যতা হবে না। প্রথম যে বিজ্ঞানী যার নামটা দিয়েছিল সেটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। এবং সেটা কি বলেছিলাম যে বিজ্ঞানীর নাম এবং সালটি শেষে দিতে হবে। তো বিজ্ঞানীর নাম এবং কি সালটা আমরা কি শেষে দিয়েছিলাম। আমি আশা করি তোমরা আজকের সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অংশ বুঝতে না পারো বা যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমরা তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং একই সাথে আমি আশা করব যে তোমরা মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে সুন্দরভাবে প্রিপারেশনটা গুছিয়ে নাও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে ক্লাসটা শেয়ার করে দাও, যদি কী হতে পারে তারাও উপকৃত হতে পারে। এবং একই সাথে আমি আশা করব তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবে এবং আমাদের সঙ্গে থাকবে এই আশা ব্যক্ত রেখে, এবং শীঘ্রই আমরা আমাদের যে বৈজ্ঞানিক নাম রয়েছে বিভিন্ন উদ্ভিদের বা বিভিন্ন প্রাণীর যে বৈজ্ঞানিক নামগুলো রয়েছে সেই বৈজ্ঞানিক নামগুলো আমরা ছন্দে ছন্দে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।